সংসদ কাণ্ডে পাতিয়ালা হাউস কোর্টে প্রাথমিক রিপোর্ট পেশ করলো দিল্লি পুলিশ। প্রতিদিনই দিল্লি পুলিশের তদন্তে উঠে আসছে একাধিক তথ্য। এই কাণ্ডের মূল মাথা ললিত সহ বাকি 5 জন দিল্লি পুলিশের স্পেশাল সেল গ্রেপ্তার করেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলেই পুলিশ সূত্রে খবর। গত 13 ডিসেম্বর সংসদের নতুন ভবনের শীতকালীন অধিবেশন চলাকালীন আচমকাই লোকসভা দর্শক আসন থেকে 2 যুবক অধিবেশন কক্ষে ঝাঁপ দেন এবং ক্যানিস্টার থেকে হলুদ ধোঁয়া স্প্রে করতে শুরু করেন। এই ঘটনায় গ্রেফতার 4 জনকে বৃহস্পতিবার 7 দিনের জেল হেফাজতে দেওয়া হয়। এই ঘটনার মাস্টারমাইন্ড ললিত ঝা বুধবার থেকে পলাতক ছিলেন, তবে বৃহস্পতিবার রাতে আত্মসমর্পণ করেন তিনি। পুলিশ সূত্রে খবর, প্রমাণ লোপাটের জন্য বাকি 4 জনের মোবাইল ফোন পুড়িয়ে দিয়েছিলেন ললিত এবং নিজের ফোনটিও নষ্ট করে দিয়েছিলেন বলে জানিয়েছেন ললিত। তবে কেন তিনি এই কাজ করেছেন বা আদৌ তিনি সত্যি বলছেন কিনা তার তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। আপাতত দিল্লি পুলিশের স্পেশাল সেলে রয়েছেন তিনি। সংসদের ধোঁয়া কাণ্ডে পাতিয়ালা হাউস কোর্টে একটি প্রাথমিক রিপোর্ট পেশ করেছে দিল্লি পুলিশ। এখানে পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা সংসদের ভিতরে যখন প্রবেশ করেছিল তখন তারা একটি প্যামফ্লেটস বহন করে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিখোঁজ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছিল। সেখানে আরও লেখা ছিল, যে বা যারা তাকে খুঁজে পাবে তাকে সুইস ব্যাংক থেকে নগদ পুরস্কার দেওয়া হবে। অভিযুক্তরা প্রধানমন্ত্রীকে ঘোষিত অপরাধী হিসেবে প্রজেক্ট করেছে এই প্যামফ্লেটসগুলিতে। পুলিশ আধিকারিকরা লোকসভার ওয়েল থেকে 2টি আংশিক ছেঁড়া এবং ক্ষতিগ্রস্ত পুস্তিকাও উদ্ধার করেছে বলেও পুলিশ সূত্রে খবর। প্রথম পুস্তিকায় ইংরেজিতে জয় হিন্দ শব্দ এবং তেরেঙ্গার মধ্যে মুষ্টিবদ্ধ হাতের ছবি এবং হিন্দিতে একটি স্লোগান লেখা ছিল। দ্বিতীয় পুস্তিকাটিতে মণিপুর ইস্যুতে ইংরেজিতে একটি স্লোগান ছিল। এছাড়াও দিল্লি পুলিশ জানিয়েছে, ললিত ঝাকে নিয়ে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে খোঁজ খবরের জন্য যাবে দিল্লি পুলিশ। এদিকে ললিত ঝাকে 7 দিনের পুলিশ হেফাজতে পাঠালো পাতিয়ালা হাউস কোর্ট। 2-1 দিনের মধ্যে গ্রেপ্তার প্রত্যেককে সংসদে নিয়ে গিয়ে পুরো ঘটনার পুনর্নির্মাণ করা হতে পারে বলে দিল্লি পুলিশের স্পেশাল সেল সূত্রের খবর। সংসদের ধোঁয়া কাণ্ডের পরে ললিত যাতে পালিয়ে গিয়ে রাজস্থানে আশ্রয় নিতে পারে তার জন্য একদিন আগে থেকেই রাজস্থানের একটি গেস্ট হাউস নিজের আইডি দিয়ে বুক করে রেখেছিল মহেশ। ললিত সেখানে পৌঁছানোর পর 1 রাত সেই গেস্ট হাউসে কাটান এবং সেখানেই সাগর, মনোরঞ্জন, নীলম এবং অমলের মোবাইল পুড়িয়ে দেন তিনি। এরপর রাজস্থান থেকে ফেরার পথে নিজের ফোনটিও নষ্ট করে দেন তিনি। দিল্লি পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ললিত জানিয়েছে বেকারত্বই তাদের এই ধোঁয়া কাণ্ডের পিছনে মূল মোটিভ। বিগত 1.5 বছর আগে থেকে ভগৎ সিং নামে একটি সোশ্যাল মিডিয়া গ্রুপ তৈরি করে তারা এই ঘটনাকে বাস্তবায়িত করার পরিকল্পনা করেছিল ধীরে ধীরে। এর আগে বাদল অধিবেশনে তারা সংসদে ঢুকে সরজমিনে সব দেখে যান। যেখানে মোবাইলগুলি পুড়িয়ে দেওয়া হয়েছিল সেখান থেকে মোবাইলগুলি উদ্ধার করে হার্ড ডিস্ক থেকে তথ্য বার করার পরিকল্পনা করছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। এদিকে ললিত, মহেশ এবং কৈলাসকে নিয়ে শনিবারই রাজস্থানের উদ্দেশ্যে রওনা দেয় দিল্লি পুলিশ। পার্লামেন্ট ধোঁয়া কাণ্ডে ললিত ঝাকে জিজ্ঞাসাবাদ একাধিক নতুন তথ্য উদ্ধার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। পুলিশ সূত্রের খবর, কোনো কারণে এই প্ল্যান বিফল হলে প্ল্যান বি রেডি করা ছিল ললিতদের। জেরায় উঠে এসেছে, যদি পার্লামেন্টের সামনে ধোঁয়া ছড়িয়ে বিক্ষোভ দেখাতে ব্যর্থ হতেন নীলম এবং অমল, তাহলে ললিতের অপর 2 বন্ধু মহেশ এবং কৈলাস পৌঁছে যেতেন সংসদ ভবনের সামনে এবং একইভাবে ধোঁয়া ছড়িয়ে বিক্ষোভ দেখাতেন তারা। অন্যদিকে পার্লামেন্টের ঘটনায় নাম জড়িয়েছে নীলাক্ষ আইচের, আর এই নীলাক্ষ আইচের সঙ্গে রয়েছে কলকাতা যোগ। পুলিশ সূত্রে খবর, নীলাক্ষ আইচ বিধাননগর কলেজের ইংরেজি বিভাগের 2য় বর্ষের ছাত্র। ললিত ঝাকে জেরা করে নীলাক্ষের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য হাতে পেয়েছে দিল্লি পুলিশ। সংসদে হামলার আগে নীলাক্ষের সঙ্গে যোগাযোগ করেছিল ললিত। দুজনের মধ্যে হোয়াটসঅ্যাপে কথাও হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। তাহলে সংসদে হামলার সম্পর্কে আগে থেকে জানতেন নীলাক্ষ আইচ? যদি জেনে থাকে তাহলে কেন পুলিশের নজরে আনেননি তিনি? এই বিষয়টি আরও নিশ্চিত হতে মোবাইল হাতে পেতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। তার হোয়াটসঅ্যাপ চ্যাট খতিয়ে দেখে সংসদে হামলার প্রসঙ্গে ললিত ঝার সঙ্গে কি ধরনের কথা হয়েছিল সেটা জানতে চান দিল্লি পুলিশের আধিকারিকরা। সেই কারণেই তার মোবাইল থেকে কোনো চ্যাট, ছবি বা ভিডিও ডিলিট না করার জন্য নীলাক্ষ আইচকে সতর্ক করেছে দিল্লি পুলিশ। আপাতত ললিত সহ বাকি 5 জনকে দিল্লি পুলিশের স্পেশাল সেল গ্রেফতার করেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এই কাণ্ডে কোনো জঙ্গি যোগ বা বিদেশের যোগ আছে কিনা তাও খতিয়ে দেখছে দিল্লি পুলিশ। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। সংসদ কক্ষে ঢুকে হানা এবং কালার স্মোক ছড়ানোর ঘটনায় দিল্লি পুলিশের তদন্তে উঠে আসছে একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য। শনিবার পুলিশি তদন্তে পাওয়া যায় একাধিক তথ্য। পরিকল্পিতভাবে বাস্তবায়িত হয়েছে সংসদ হামলার ঘটনা। প্ল্যান এ বিফলে গেলে প্ল্যান বি, এমনকি প্ল্যান সিও তৈরি ছিল।
সংসদে ঢুকে হানা এবং রঙিন ধোঁয়া ছড়ানোর কাণ্ডে ছড়িয়েছে উত্তেজনা। সংসদ হামলার 22 বছর পূর্তিতেই নতুন সংসদ ভবনের লোকসভা কক্ষে 2 যুবকের হানা। বুধবারের এই ঘটনার পরে গ্রেফতার করা হয় 4 জনকে। সেই রাতেই আটক হয়েছিল বিক্রম নামে এক ব্যক্তি। তারপর এদের সকলের সূত্র ধরে উঠে আসে এই ঘটনার মূল চক্রী ললিত ঝার নাম। তারপর গ্রেফতার হয় 5ম ব্যক্তি ললিত ঝা। এরপরেই ললিতকে জিজ্ঞাসাবাদ করে দিল্লি পুলিশের হাতে উঠে আসে একের পর এক তথ্য। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে রাজস্থানের নাগৌর জেলার বাসিন্দা মহেশ কুমাওয়াতকে। তিনিও ঘটনার দিন দিল্লিতে ছিলেন। পুরো ষড়যন্ত্রের তিনিও এক অংশ। জানা গিয়েছে ললিতদের গোটা পরিকল্পনায় তৈরি ছিল 2টি প্ল্যান, যাকে বলে প্ল্যান এ এবং প্ল্যান বি। সংসদের বাইরে বিক্ষোভ দেখাতে যদি নীলম এবং অমল ব্যর্থ হতেন, তবে বিক্ষোভ দেখাতেন কৈলাস এবং মহেশ নামে ললিতের অপর 2 বন্ধু। শুধু তাই না, এই ধোঁয়া কাণ্ডের পর যাতে সহজেই ললিত রাজস্থানের গেস্ট হাউসে গিয়ে আশ্রয় নিতে পারেন, সেই কারণে ঘটনার একদিন আগে থেকেই তার নিজের আইডি দিয়ে রাজস্থানের গেস্ট হাউস বুকিং করে রেখেছিলেন ললিত। জানা গেছে রাজস্থানের ওই গেস্ট হাউস থেকেই সংসদে ধোঁয়া কাণ্ডে ললিতের সহযোগী সাগর, মনোরঞ্জন, নীলম এবং অমলের মোবাইল ফোন ললিত পুড়িয়ে দেন প্রমাণ লোপাটের জন্য। হার্ড ডিস্কের মাধ্যমে প্রমাণ জোগাড়ের জন্য যার ধ্বংসাবশেষ ইতিমধ্যেই উদ্ধার করেছে দিল্লি পুলিশ। এই ঘটনায় বারবার উঠে আসে ভগৎ সিং ফ্যান ক্লাব নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা। এই গ্রুপেই সংসদে হামলার যাবতীয় পরিকল্পনা করা হয়েছে বলে দিল্লি পুলিশ সূত্রে খবর। গত 1.5 বছর ধরেই এই পরিকল্পনা চালাচ্ছে ললিত। এমনকি সংসদের বাইরে ও ভিতরে নিরাপত্তা নিয়ে বহুদিন ধরে ইন্টারনেটে পড়াশোনা করেছিলেন এই পুরো দল। জেরার পর জানা গিয়েছে 7টি স্মোক বম নিয়ে সংসদে ঢোকার পরিকল্পনা করেছিল ললিতরা। দিল্লি পুলিশকে ললিত আরও জানায়, তিনি এবং তার সহযোগীরা সংসদের ভিতরে ও বাইরে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার পরিকল্পনাও করেছিলেন, কিন্তু তা তারা বাস্তবায়িত করতে পারেননি। সব মিলিয়েই যা বোঝা যাচ্ছে, ললিতকে জেরা করে ধীরে ধীরে খুলছে সংসদের ধোঁয়া কাণ্ডের বহু জট। ধীরে ধীরে বাইরে আসছে পরিকল্পনা ঘিরে আসল তথ্য। ইতিমধ্যে লোকসভার নিরাপত্তাকে ঘটনার পর আরও জোরালো করতে ক্যাবিনেট বৈঠক সেরেছেন প্রধানমন্ত্রী। জানা যাচ্ছে ললিতদের মূল উদ্দেশ্যই ছিল সংসদে ঢুকে প্রধানমন্ত্রীর সামনে বিক্ষোভ দেখানো। এখন দেখার বিষয়, দিল্লি পুলিশের স্পেশাল সেলের তদন্তে সংসদে ঢুকে হানা এবং রঙিন ধোঁয়া কাণ্ডে আরও কি তথ্য বেরিয়ে আসে। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। ধোঁয়াবাজি প্রশ্নের উত্তর খুঁজল সিএন। উত্তর দিলেন বাজি প্রস্তুতকারক সন্দীপ বসু। সংসদে শীতকালীন অধিবেশন চলার সময় চালানো হলো হামলা। দর্শক আসন, গ্যালারি থেকে অধিবেশনের সময় সাংসদরা যেখানে বসেন সেখানে ঢুকে পড়ে অভিযুক্তরা। এরপর এক ধরনের বিশেষ বোমা ছোড়া হয়, যার জেরে ধোঁয়ায় ভরে যায় সংসদের অন্দর। এর জেরে সংসদে উপস্থিত সাংসদদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। সকলে অধিবেশন কক্ষ ত্যাগের জন্য হুড়োহুড়ি শুরু করে দেন। মুলতবি হয়ে যায় অধিবেশনও। পরে জানা যায় অভিযুক্তরা স্মোক বম ছুঁড়েছিল সংসদে। তার জেরেই হলুদ ধোঁয়ায় ভরেছিল অধিবেশন কক্ষ। কিন্তু এই ধোঁয়াবাজি কি? এর জেরে কি ক্ষতি হতে পারে? আদপে এটি ঠিক কোন গোত্রের? এর চরিত্র ঠিক কি? সংসদ ভবনের ভেতরে হঠাৎ করে ঢুকে পড়লেন বেশ কয়েকজন এবং তারপরেই তারা ঝাঁপিয়ে পড়লেন সংসদ ভবনের গ্যালারি থেকে। আর তারপরেই আমরা দেখতে পেলাম টেলিভিশনের পর্দায় যে কিছু ধোঁয়া উঠছে সেখানে। আদপে ঠিক কি ছিল সেটি? বিশেষজ্ঞরা বলছেন সেটি ছিল ফায়ার ক্যান, অর্থাৎ ঠিক যে ধরনের বিষয় ফাটানো হয়েছিল সংসদ ভবনের ভেতরে, ঠিক সেই গোত্রীয় একটি বিষয় আমার হাতে এই মুহূর্তে রয়েছে। আমার সঙ্গে রয়েছেন বাজি প্রস্তুতকারক, বাজি বিশেষজ্ঞ সন্দীপ বোস। সন্দীপবাবু, মূলত যে বিষয়টি আমার হাতে রয়েছে এই সংক্রান্ত এই গোত্রীয় জিনিসটি কি সেই দিন ফাটানো হয়েছিল? একদমই। হয়তো আকারে ছোট বা আকারে বড় হতে পারে বা তার অবয়ব পরিবর্তন হতে পারে, কিন্তু যে জিনিসটা ওখানে পড়ানো হয়েছে সেই জিনিসটা হলো এটাই। দেখুন, এটা আতশবাজি পর্যায়ে ফেলবো না, আবার এটাকে বাজিও না বলার মধ্যে আমি কোনো কারণ দেখছি না। কারণ বাজি তৈরি করতে গেলে যে বেরিয়াম নাইট্রেট বা পটাশিয়াম নাইট্রেটের দরকার হয়, এইটা এই স্মোকের মধ্যে থাকবেই। এছাড়া কিন্তু স্মোক তৈরি হয় না। এবং বেরিয়াম নাইট্রেটের সঙ্গে যা দেওয়া হওয়ার কথা চারকোল এবং সোডিয়াম কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেট, এগুলো দেওয়ার কথা, না হলে কিন্তু এইরকমভাবে ধোঁয়াটা কখনো তৈরি হওয়ার কথা নয়। নতুন সংসদ ভবন, সেখানে আঁটু সাঁটু নিরাপত্তা ব্যবস্থা, কিন্তু সেই নিরাপত্তার ঘেরাটোপ পেরিয়ে
কিভাবে সংসদে প্রবেশ করলো এই ধোঁয়াবাজি? সংসদে প্রবেশের আগে মেটাল ডিটেক্টরে কেন ধরা পড়লো না এই ধোঁয়াবাজি? আসলে শুনলে অবাক লাগে, এই বাম সঙ্গে থাকলে তা ধরা পড়ে না মেটাল ডিটেক্টরে। তার ফলে হামলাকারীদের সঙ্গে এই ধোঁয়াবাজি সহজেই প্রবেশ করেছিল সংসদের অন্দরে। একটা দেখাই, এটা কিন্তু পুরোটা শেলটা কিন্তু পুরোটা তৈরি হচ্ছে কাগজ দিয়ে, কাগজ অথবা পিচবোর্ড জাতীয় পদার্থ দিয়ে তৈরি হয়। তার ফলে এটা কিন্তু মেটাল ডিটেক্টরে বা বডি ডিটেক্টরে এটা কিন্তু কোনোভাবেই আসবে না, ঠিক আছে? তার ফলে তাদের কিন্তু সহজেই কিন্তু নিয়ে প্রবেশ করতে পারে। একমাত্র যদি ওই স্নিফার ডগ যেগুলো আছে তারা এগুলোকে ধরতে পারে, কারণ এর মধ্যে যদি বারুদটা আছে তারা একমাত্র ধরতে পারবে, এছাড়া কোনোভাবেই ধরা যায় না এগুলোকে। কিন্তু এরপরেই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে আসে, কিভাবে জ্বালানো হয়েছিল এই ধোঁয়াবাজি? বাজি বিশেষজ্ঞ জানাচ্ছেন, ব্যাটারি দিয়ে কোনোভাবেই এই বাজি ধরানো সম্ভব না, অগ্নিসংযোগ করতেই হবে। তিনি নিশ্চিতভাবে বলছেন, আগুন অবশ্যই লাগাতে হবে এই ধোঁয়াবাজির সলতেতে। ফলে মনে করা হচ্ছে সংসদ ভবনে হামলাকারীরা দেশলাই বা লাইটার জাতীয় কিছু নিয়েই প্রবেশ করেছিল। বড় ঘটনা হলো, এই ধরনের স্মোক কিন্তু কোনোদিন ব্যাটারি ডিভাইস এটা চলে না। এটা কিন্তু জ্বালতে গেলে যেটা দরকার হয় ইলেকট্রিক ফ্ল্যাশের বদলে থেকে আগুন জ্বালাতে দরকার হয়। সংসদ ভবনের মধ্যে দেশলাই বা লাইটার এমন কিছুটা নিয়ে তারা গেছলেনি, নালে এইভাবে ফ্ল্যাশ হতে পারে না। এটা ধরিয়ে দেখার চেষ্টা করব যে সেই দিন ঠিক কতটুকু সময় লেগেছিল। আমরা অগ্নিসংযোগ করছি, যে মাথায় যে পোলতে রয়েছে সেখানে আমরা একবার দেখার চেষ্টা করছি। এই যে ভেতর থেকে দেখুন, এই যে স্মোকটা বেরোচ্ছে, আমরা যেটা দেখতে পেলাম যে এই স্মোক কিন্তু বেরোচ্ছে। কারণ সাথে এই যে সময়টুকু লাগলো 10 সেকেন্ডের মতো, কি বলবেন? দেখুন, তার মানে তারা তো ওখানে ফায়ার করেছিল, এবং ফায়ার করার পরে তাদের এখান থেকে 8 থেকে 10 সেকেন্ড লেগেছিল ফায়ার করে, তারপরে কিন্তু ঝাঁপিয়ে পড়ে তারপরে কিন্তু এটাকে শো করতে সময় লেগেছিল। এবং এখান থেকে আপনি হয়তো খেয়ালও করলেন যে এখানে প্রচুর পরিমাণে গ্যাস তৈরি হলো, এবং গ্যাসটার মধ্যে আজকে নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, উইচ ইজ ভেরি ভেরি হার্মফুল ইন হিউম্যান বডি। ধোঁয়াবাজির ধোঁয়া থেকে শারীরিক কি কোনো ক্ষতি হতে পারে? বাজি প্রস্তুতকারক সন্দীপ বসু জানাচ্ছেন, এই বাজি জ্বালানোর পরেই যে ধোঁয়া তৈরি হয় তা মারাত্মক বিষাক্ত। বাজি যখন তৈরি হয় বা স্মোক যদি তৈরি হয়, ক্যান স্মোক যেগুলো বলা হচ্ছে, ক্যান স্মোক তৈরি করতে গেলে যেটা লাগে সেটা হলো বেরিয়াম নাইট্রেট লাগে, সোডিয়াম কার্বনেট লাগে এবং চারকোল লাগে। তো এই তিনটে জিনিসের ফলে যেটা তৈরি হবে, নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হবে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে এবং কার্বন মনোক্সাইড তৈরি হবে। এবং যে রংটা যেটা তৈরি হচ্ছে, মারাত্মক বিষাক্ত রং তৈরি হবে। পিগমেন্টগুলো পুড়ে গিয়ে, পিগমেন্ট মিনস রংটা পুড়ে গিয়ে কিন্তু বিষাক্ত গ্যাস তৈরি হবে, ঠিক আছে? যার মধ্যে থাকবে সালফার ডাইঅক্সাইডও থাকবে কিছুটা পরিমাণে, এবং লেড মনোক্সাইডও থাকবে। এগুলো সাংঘাতিক নিঃশ্বাসের কষ্ট তৈরি হবে। এই ধরনের বাজি উন্মুক্ত জায়গাতেই পোড়ানো হয়, না হলে এই বাজির ধোঁয়ায় কেউ অসুস্থ হয়ে পড়তে পারেন। ফলে সংসদ ভবনের মতো বদ্ধ জায়গায় এই বাজি পোড়ানোর ফলে এর ধোঁয়ায় কেউ অসুস্থ হওয়ার সম্ভাবনা ছিল বলেই মনে করছেন সন্দীপ বসু। অথবা সংসদ ভবনের মতো বদ্ধ জায়গা, কারণ এই ধরনের বাজি কখনো বদ্ধ জায়গায় পোড়ানো হয় না, উন্মুক্ত জায়গায় পোড়ানো হয়। তো বদ্ধ জায়গায় আমরা খুব সৌভাগ্যবান যে কারোর শরীর খারাপ হয়নি। এই মুহূর্তে হাতে সেই গোত্রীয় জিনিস, সমগোত্রীয় জিনিস, সেটি ছোট ভার্সনে সেদিনকে সংসদ ভবনের ভেতরে নিয়ে যাওয়া হয়েছিল। এবং গোটা ঘটনা এখনো পর্যন্ত কিন্তু গ্রেপ্তারির সংখ্যা ক্রমাগত বাড়ছে। দিল্লি পুলিশ তারা তদন্ত করে দেখছে। কিন্তু এই যে ধরনের জিনিস সেখানে ব্যবহার করা হয়েছিল, পোড়ানো হয়েছিল, তাতে অবশ্যই অগ্নিসংযোগ করতে হবে, যেমনটা বিশেষজ্ঞরা বলছেন। এবং একই সঙ্গে উন্মুক্ত জায়গায় এটি কিন্তু জ্বালানোর নিয়ম, কিন্তু কোনোভাবেই বদ্ধ জায়গায় নিয়ম নয়। তার কারণ যে গ্যাস সেখান থেকে উদ্ভূত হয়, তৈরি হয়, তা কিন্তু মানব শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। বলা যায় যে সাংসদরা সংসদ ভবনে সেদিন উপস্থিত ছিলেন, তাদের প্রাণহানির আশঙ্কাও কিন্তু থাকতে পারত। অপূর্ব দেবনাথের সঙ্গে রাজা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা। সংসদ কক্ষে ধোঁয়া কাণ্ডের মূল চক্রী ললিত ঝা, যাকে নিয়ে এই মুহূর্তে তোলপাড় রাজ্য থেকে জাতীয় রাজনীতি পর্যন্ত। ললিতের কলকাতা যোগের তদন্তে নেমে লালবাজার খোঁজ পায় ললিতের বাড়ির। ভাড়া বাড়িতে কলকাতায় থাকতেন ললিত। বাগুইয়াটি এবং বড়বাজারে দুই বাড়ির মধ্যে 218 রবীন্দ্র সরণি পুলিশদের সন্দেহের তালিকায় একেবারে শীর্ষে।
ললিত মোহন ঝা। কে চোখ ফুটতে কে উঠে অথবা কান টানলে মাথা আসার মতোই একটু একটু করে খোলস ছাড়ছে সংসদ হামলার মূল চক্রে ললিতে। আপাতত সূত্র মারফত যা জানা গিয়েছে তাতে কলকাতায় ললিতের মোট 2টি বাড়ির সন্ধান মিলেছে। এক, বড়বাজারের 218 নম্বর রবীন্দ্র সরণ, যেখানে এই মুহূর্তে ললিত ও তার পরিবার না থাকলেও সেখানে ললিত প্রাইভেট টিউশনি করেন এবং ললিতের আধার কার্ডে এই ঠিকানার উপস্থিতি। আর 2, বাগুইয়াটির একটি ভাড়া বাড়ি। এখন পুলিশের মনে প্রশ্ন জাগছে, বিহারের ছেলে ললিত থাকেন বাগুইয়াটিতে, তাহলে 218 রবীন্দ্র সরণি কিভাবে তার আধার কার্ডের ঠিকানায় রইল তা নিয়েই ধন্দে পুলিশ। অপরদিকে জানা যাচ্ছে সপরিবারে বাগুইয়াটির এক ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন ললিত ও তার পরিবার। পাড়ায় বেশ ভালো ছেলে বলেই পরিচিত ললিত। বাগুইয়াটির বাড়িওয়ালার সঙ্গে 2020 সালে ললিতের চুক্তিপত্রে সই হয়। তারপর সেই চুক্তিপত্রের মেয়াদ শেষ হলে বহুবার বলার পর অবশেষে 2023 সালে ললিতের মায়ের নামে নতুন করে চুক্তিপত্র হয়। বাগুইয়াটিতে যে বাড়িতে ভাড়া থাকতেন তারা, বাড়ির মালকিন কি জানালেন সিএনকে, শুনুন। ওর মা যেহেতু ওরা মা হিন্দুস্তানি বিহারি, বাঙালি ভাষা তো কিছু বোঝে না, সকালবেলা চলে যেত। সে চাইতাম যে নতুন ডিট হবে, আপনাদের নামে অন্য কারোর নামে দেন। ওর মা ভয় পেত, দিত না, কিন্তু এরম করে ললিতে দিতে চাইতো না। তারপরে আমি 2023-এ খুব রেগে গেছি যে তোমরা ভাড়া ঘর ছেড়ে দাও। 21-22 কার নামে ললিতের নামেই ছিল, ওই ডিটটাই ছিল। তা আমি খুব রেগে গেছি, আমি আর ভাড়া রাখবো না। তুলে আমার যে উকিলের কাছে আমি ডিট করি, সেই উকিল বললো যে না, বারবার তো রাখা যায় না, আপনি ওদের চাপ দেন। তখন যখন আমি ললিতকে ধরে একদিন বললাম, ললিত তোমরা ঘর দেখে নাও, আমার ঘর ছেড়ে দাও, আমি আর তোমাদের ভাড়া রাখবো না, কারণ তোমরা হয় নতুন নামে ডিট করতে হবে। তখন ওর মাকে গিয়ে বললো, মাম্মি ভয় পাচ্ছ কেন? হিন্দিতে ওরা কথা বললো মার সাথে, যে ভয় পাচ্ছ কেন, কিচ্ছু হবে না, তুমি দাও, আমার নামে আর রাখবে না, তাহলে কিন্তু সব ঘর ছেড়ে দিতে হবে। তখন ওর মা নিজের আধার কার্ড আমাকে দিয়েছিল। কোথাও একটা থেকে যাচ্ছে কিন্তু ললিত যখন বাগুইয়াটিতেই থাকেন, তাহলে বড়বাজারের 218 রবীন্দ্র সরণির নামে তার আধার কার্ড কেন? এই মুহূর্তে এই প্রশ্নটাই ভাবাচ্ছে পুলিশকে। আরও জানা গিয়েছে 10 ডিসেম্বর রাতেই ললিত তার পরিবারকে পাঠিয়েছিল দেশের বাড়িতে। পাড়ার লোককে বলেছিল কাজে নিজে এসে যাচ্ছে দিল্লি, সুতরাং সবটাই আগে থেকে ভেবে রাখা পরিকল্পনা। ঠিক এভাবেই তদন্তে তার বাড়ি নিয়ে আরও তথ্য উঠে আসতে পারে সন্দেহ পুলিশের। ললিতের আধার কার্ডের ঠিকানা 218 নম্বর রবীন্দ্র সরণি রয়েছে সেই সন্দেহের তালিকার একেবারে শীর্ষে। ক্যামেরায় মদন সরকারের সঙ্গে শুভজিৎ দে ও শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ। শনিবার দিল্লি পুলিশের অতি সক্রিয়তায় একের পর এক তাৎপর্যপূর্ণ তথ্য উঠে আসছে সংসদে হানা এবং রঙিন ধোঁয়া কাণ্ডের তদন্তে। সাম্যবাদী সুভাষ সংগঠনের ললিত একজন সক্রিয় সদস্য। তবে এই সংগঠনে যাকে ললিতের যোগ দেওয়া, যার নাম ইতিমধ্যেই উঠে এসেছে তদন্তে, তার বাড়িতে পৌঁছয় সিএন। কি বলছেন ললিতের পরিবার? সংসদে ঢুকে হানা এবং রঙিন ধোঁয়া ছড়িয়ে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ। ইতিমধ্যেই জানা গিয়েছে তাদের পরিকল্পনা ছিল আরও মারাত্মক। আত্মহত্যা, প্রধানমন্ত্রীর সামনে বিক্ষোভ প্রদর্শন, এমন অনেক পরিকল্পনা নিয়েই ললিতরা করেছিলেন সংসদে হামলার ষড়যন্ত্র। তবে সব পরিস্থিতি অনুকূল না থাকায় সব পরিকল্পনা বাস্তবায়িত হয়নি ললিতের। ললিত বারবার এই কাণ্ডে উঠে আসছে তার নাম, তিনিই মূল চক্রী এই কাণ্ডের। আরও 5 জনের সঙ্গে তাকেও গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ, আর তাতেই উঠে আসছে বহু গুরুত্বপূর্ণ তথ্য। জিজ্ঞাসাবাদে উঠে এসেছে সাম্যবাদী সুভাষ সংগঠনের নাম। সেই সংগঠনের উদ্যোক্তা খোদ নীলাক্ষ আইচ, নাম উঠে এসেছে তারও। যদিও সংসদে হানার দিন নীলাক্ষ ছিলেন তার কলেজে, তবুও তদন্তের স্বার্থে শনিবার সকালেই দিল্লি পুলিশের ফোন নীলাক্ষকে। এমনকি তদন্তে নীলাক্ষর বাড়িতেও আসবেন জানিয়েছে দিল্লি পুলিশ। নীলাক্ষ জানালেন, তদন্তে যদি আমি কোনো সাহায্য করতে পারি তাহলে নিশ্চয়ই তা করব। আমি একটা ইভেন্টে গেছিলাম সেন্ট্রাল অ্যাভিনিউয়ে, ভারত সভা হল, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলে। সেখানে আমি ওনাকে দেখি, উনি মানে হেল্প আউট করছিলেন, ইভেন্টটা অর্গানাইজ করতে হেল্প আউট করছিলেন। তো সেইখান থেকে আমার সাথে ওনার পরিচয় হয় এবং আমি ওনাকে তখন বলেছিলাম, যেহেতু দেখছিলাম এরকম অ্যাক্টিভলি কর্মঠ ভাবে উনি
পুরো সেমিনারটা অর্গানাইজ করছেন, আমি সেইটা দেখে ওনাকে অ্যাপ্রোচ করেছিলাম আমাদের অর্গানাইজেশনে আসার জন্য। তো সেইভাবে ওনার সাথে আমার পরিচয় হয়। আমার সাথে একজন অফিসার যোগাযোগ করেছিলেন, তিনি বলেছিলেন তিনি দিল্লি পুলিশের, বাট তাছাড়া আর কেউ আপাতত যোগাযোগ করেনি। সিকিউরিটি সার্ভিস যদি আমাকে এই বিষয়ে কিছু জিজ্ঞেস করতে চায় বা আমার মাধ্যমে যদি কোনোভাবে এটার সহায়তা হয়, আমি অফকোর্স সেটাতে সাহায্য করতে রাজি আছি। এবং মানে সরকার যেভাবে যদি আমার এই বিষয়ে সহায়তা দেয়, আমি সেটা করতে রাজি আছি। নীলাক্ষর বাবা বললেন বিরক্ত বোধ করছি, দৃঢ়তার সঙ্গে বললেন তার ছেলের কোনো যোগ নেই সংসদে হানার ঘটনার সঙ্গে। বলেছে এরকম এরকম নীলাক্ষর এরকম ললিত ঝাকে চেনেন? নীলাক্ষকে ফোন করেছে, নীলাক্ষ বলেছে হ্যাঁ চিনি, আমার সাথে ফেসবুকে লিঙ্ক আছে। আচ্ছা, ললিত ঝা কালকের এই কেসের মেন গিল্টি, আমরা খুঁজে বেড়াচ্ছি। ললিত ঝার যদি কোনো আপডেট থাকে, আপনার কাছে কোনো ইনফরমেশন থাকে, আমাদের সাথে শেয়ার করুন, ওকে। আর সেকেন্ড অফ অল, আপনারা কাউকে অন্য কোনো লোককে, পুলিশ লেভেল ছাড়া অন্য কোনো লোককে আপনারা কোনো রকম কিছু তথ্য কোনো ইনফরমেশন দেবেন। তদন্ত দিল্লি পুলিশ। এমনকি স্থানীয় বাসিন্দারাও নীলাক্ষর এই ঘটনার সঙ্গে যোগের কাণ্ড শুনে হতভম্ব হয়েছেন। তারা বলেন নীলাক্ষ ছোট ছেলে, তাকে অত ভালো না চিনলেও ওর বাবাকে খুব ভালো চিনি। নীলাক্ষর সম্পর্কে এরকম কিছু শুনবো ভাবতেই পারিনি। ওর বাবাকে চিনি, ওর বাবা খুব ভালো লোক, খুব ভালো লোক, দোকানে বসে। না না না, এই তো শুনলাম আপনাদের মাধ্যমে, আমরা শুনতে পেলাম যে কোন কি সংস্থার সাথে যুক্ত না কি যুক্ত। তাই এত বড় ঘটনা আমরা টিভিতে দেখে আমি দৌড়ে আসলাম, যে দেখি তো বাচ্চা ছেলে আমরা চিনি, কিন্তু এইসব ব্যাপার বা কোনো ঘটনা আমরা চিনি। ওর বাবাকে ভালো মতন চিনি, ওর সঙ্গে আমাদের অনেক জুনিয়র, আমাদের অনেক জুনিয়র, আমরা অত ভালো চিনি না ওনাকে। কিন্তু কথা হলো যে ওনার বাবাকে চিনি, তার বাবাকে চিনতাম, ফ্যামিলিকে সবাইকে চিনি, কিন্তু উনি যে ওনার ছেলে যে এটা বা এরকম করে কাজ করে, আমরা এসব এটা তো আমরা নিজেই ভাবতে পারছি না এটা কীরকম লাগবে, মানে আমি নিজেই ভাবতেই পারছি না এটা কী করে হলো, কী বৃত্তান্ত, আমার কে কোথায় কী করে, কীভাবে কী করে। আমাদের নীলাক্ষর বাবার দাবি তার ছেলে নির্দোষ, নীলাক্ষর দাবি সে নির্দোষ। তার আশ্বাস তদন্তে যদি সে কিছু সাহায্য করতে পারে তা সে করবে। এখন দেখার সংসদ হানার কাণ্ডে সাম্যবাদী সুভাষ সংগঠনের মতোই আরও কোনো ক্ষেত্রে নীলাক্ষর নাম উঠে আসে নাকি নীলাক্ষর ছুটি হয় এখানেই। ক্যামেরায় সুফল মজুমদার এবং গোপাল তপাদারের সঙ্গে শান্তনু আচার্য এবং হীরক বোসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। ললিত ঝা নির্দোষ দাবি ললিতের পরিবারের। ঘটনার দুদিন আগেই ললিতের পৈতৃক বাড়ি বিহারের দারভাঙ্গা জেলায় যায় তার পরিবার। সেখানেই লোকজনের মুখে শোনেন ছেলের এই খবর। তারপর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছে তার বাবা মা। পেশায় শিক্ষক, পরোপকারী ভদ্র ছেলেটা এমন কাণ্ড ঘটালো কিভাবে ভেবে পাচ্ছেন না কেউই। এখানে ভালো ছেলেটাই নাকি সংসদ কাণ্ডের মূল পরিকল্পনাকারী। গত 3 বছর ধরে ইকো পার্ক থানা এলাকার হেলা বটতলায় ভাড়ায় থাকতেন ললিত ঝা। সঙ্গে থাকতেন তার বাবা, মা ও ভাই। গত 10ই ডিসেম্বর দুপুরে ললিতের বাবা, মা ও ভাই বিহারে যান। ললিত ঝা একবারই সত্যি যে ভালো ছেলে বলে ওর পরিবারও দাবি করছে যে ও টিউশন পড়াতো এবং কলকাতায় একটা টিউশন পড়াতো এবং 3 মাস আগে তার মা বাবাকে একটা ট্রেনের টিকিট করে পরে তার বাড়িতে কলকাতার বাড়িতে রেখেছিলেন। এবং যেদিন সংসদ ভবনে হামলা হয় তার 2 দিন আগে ও ট্রেন এবং সেই ট্রেনের মাধ্যমে তার পরিবারকেও পাঠিয়ে দিয়েছিলেন অন্য ট্রেনে, তার পরিবারকে যাতে বিহারের দিকে। কলকাতায় থাকলেও বিহারেরই বাসিন্দা ছিলেন ললিতরা। ললিত ঝায়ের পৈতৃক বাড়ি দারভাঙ্গা জেলার বহেরা থানার আলীনগর ব্লকের রামপুর উদয়গ্রামে। এই ঘটনার পর ললিতদের বিহারের বাড়িতে পৌঁছে যায় সিএম। সেখানে গিয়ে দেখা হয় ললিতের বাবা পণ্ডিত দেবানন্দ ঝা এবং মা মঞ্জুলা ঝায়ের সঙ্গে। ললিতের বাবা জানান বিহারের ট্রেনে তুলে দিতে শিয়ালদহ স্টেশনে এসেছিলেন ললিত। 3 মাস আগে থেকেই বিহারে আসার টিকিট কাটা ছিল। 3 महीना पहले ललित हमको टिकट कटा करके कंफर्म दिया था। उस समय ललित को ये विषय नहीं था कि कहीं जाएगा या कहीं आएगा। जब हम लोगों का आने का 5 दिन हुआ है तब ललित वहाँ बोला कि हम भी कहीं बाहर जाएगा। जब स्टेशन में छोड़ने के लिए ललित ही आया है, बड़ा सा गाड़ी किया, कुछ सामान बारी पर तय करते हैं, कुछ सामान बारी होना निश्चय।
वो सब बड़ा गाड़ी करके हमको चढ़ा दिया। हम लोग सियालदह आ गए। गंगा सागर में कंफर्म टिकट था F2 में, उसमें चढ़ करके हम लोग आए और ललित बोला कि हमको दिल्ली जाने का होगा। ললিতের বাবা মায়ের দৃঢ় বিশ্বাস ললিত এই ধরনের কাজ করতে পারে না। एकदम बेकसूर है कि गौ मान रहा है, जहाँ भी जाएंगे वो मान रहा है। नहीं, क्या लग रहा है आपको? उसको किसी के बहकावे में वो आ गया? किसी के बहकावे में नहीं है वो। हम लोग कभी समझ तो पाते हैं, हमारे खाता हमारे रहता दिन रात। नहीं, अभी जिस टाइप से उनको गिरफ्तार किया गया है वो गलत है या सही? तो अपने हो गया, उनको किया नहीं गया है, वो अपने थाना जाकर के गिरफ्तार हो गए। किसी के बहकावे में वो आ गया है क्या? किसी के बहकावे में नहीं आया, ये अपने मन का करता है और अपने मन से ही ऐसा विचार करके किया है, किसी के बहकावे में नहीं है। यंग लड़का है, पर्सनैलिटी बढ़िया है, पढ़ा लिखा लड़का है, दूसरे को हेल्प करने वाला है, अपना खून निकाल करके दूसरे को बच्चा को दिया। होता है हरदम मन आता है, मम्मी कैसा हुआ, मम्मी कैसा रहेंगी, मम्मी पापा कैसा जाएंगे। कोर्ट में मतलब शिकायत करने के लिए कि मेरा बेटा आरोपी नहीं है, आरोपी नहीं है, इसके बारे में जाएंगे। और आप लोगों को पूरा भरोसा है कि वो आरोपी नहीं है? ना, बिल्कुल नहीं है। हमारा बेटा गंदा नहीं है, हमसे पूछ लीजिए चाहे। हमारा सोना है, हमारा हाथ से छूट गया। প্রধানমন্ত্রীর কাছে ললিতের বাবা আবেদন করেন তার ছেলেকে তার কাছে ফিরিয়ে দেওয়া হোক। छूट करके प्रधानमंत्री को बोलिए पंडित जी आपको आशीर्वाद दे रहा है और हमारा लड़का को हमारे पास दे दे। वो किसी क्लेम का नहीं आदमी है, किसी से पूछ लो आप चाहिए। আশেপাশের স্থানীয় মানুষদের কাছে ছেলের বিষয়টি সম্পর্কে জানতে পারেন ললিতের বাবা মা। দারভাঙ্গা পুলিশ তৎপর হয়ে তার বাড়িতে গিয়ে তদন্ত শুরু করে। काम में फंस गया है। ये गुरुवार को पता चला है दूसरों लोगों के थ्रू से। हमारे पास बड़का मोबाइल नहीं है, छोटका है। लड़का लोग के है तो लड़का तो सोए बैठे रहता, भी आइए नहीं, घंटों से आप लोग खोल रहे हैं, वो आइए नहीं, कहाँ बैठा है। दूसरे लोगों से पता आया कि ललित को देखते ही ललित लगता है कि कुछ ऐसा कांड में फंस गया है। तो ये टीवी दिखाता है और मोबाइल दिखाता है, तब हम लोग समझ में आया कि क्या हुआ। तब हम लोग भी वो टीवी मोबाइल खोजने लगे, देखने लगे, लड़का को बताने लगे। এদিকে যে মাহেশের সঙ্গে দেখা করতে যাচ্ছে বলে ললিত বাড়িতে বলেছিল সেই মাহেশকে শনিবার আটক করে দিল্লি পুলিশ। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়। মাহেশ কোমাওয়াত নামে ললিতের ওই বন্ধুও সংসদ কাণ্ডের পুরো ষড়যন্ত্রের অংশ ছিলেন। রাজস্থানের নগর জেলার বাসিন্দা মাহেশও 13 ডিসেম্বর দিল্লিতে এসেছিলেন বলে পুলিশের তদন্তে উঠে এসেছে। ক্রান্তি নামে একটি গ্রুপ তৈরি করে মহেশ যুবক যুবতীদের বিভ্রান্ত করার কাজ করত বলে আদালতকে জানিয়েছে দিল্লি পুলিশ। বিগত 1.5 বছর ধরে চলা চক্রান্তের অপর মূল মাথা ছিল মহেশ। রাজস্থান, পুনা, মহারাষ্ট্র সহ একাধিক রাজ্যে এদের যোগাযোগ পাওয়া গিয়েছে। মহেশের 14 দিনের পুলিশ হেফাজত চাইলে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় পাতিয়ালা হাউস কোর্ট। ইন্দ্রাণী দাশগুপ্ত ও অনুজিৎ সেনের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। সংসদের বাইরে হানা এবং ভিতরে ঢুকে রঙিন ধোঁয়া ছড়িয়ে প্রতিবাদের কাণ্ডে জোর কদমে চলছে তদন্ত। বিজেপি সাংসদ প্রতাপ সিনহার অনুমতিপ্রাপ্ত পাসের ভিত্তিতে সংসদের ভিতর ঢুকতে পারে হামলাকারীরা। এবার তদন্তের স্বার্থে প্রতাপ সিনহাকে জিজ্ঞাসাবাদের জন্য তলবের চিঠি লোকসভার অধ্যক্ষকে। নিস্তার নেই কারোর। সংসদে ধোঁয়া কাণ্ড নিয়ে সরগরম জাতীয় রাজনীতি। এই কাণ্ডের ষষ্ঠ অভিযুক্ত ললিত ঝা, যিনি এই কাণ্ডের মূল চক্রী বলে জানা যাচ্ছে, তিনি তৃণমূল বিধায়ক তাপস রায় ঘনিষ্ঠ। এমন তথ্য সামনে এসেছিল, যার পরে বেড়েছিল রাজনৈতিক পারদ। আরও জানা যায়, হামলাকারীরা যখন সংসদের মধ্যে প্রবেশ করে তখন তারা একটি ভিজিটার্স পাসের মাধ্যমে সেখানে ঢুকেছিল। আর এই ভিজিটার্স পাস তাদেরকে দিয়েছিল বিজেপি সাংসদ প্রতাপ সিনহা। তদন্তে উঠে আসে এমনই তথ্য। এরপরেই বিরোধীদের দাবি শুরু হয় প্রতাপ সিনহাকে অবিলম্বে সাসপেন্ড করতে হবে। তবে তদন্তে যে কোনো সিদ্ধান্তে আসাই সময় সাপেক্ষ। তবে দিল্লি পুলিশের স্পেশাল সেল থেমে থাকেনি তাদের কর্তব্য থেকে। সূত্রের খবর, সংসদে ধোঁয়া কাণ্ডে বিজেপির সাংসদ প্রতাপ সিনহাকে জিজ্ঞাসাবাদের জন্য লোকসভার অধ্যক্ষকে চিঠি লিখে পাঠালো দিল্লি পুলিশের স্পেশাল সেল। সঙ্গে রেকর্ড করা হবে তার বয়ানও।
ফলে বিজেপির প্রতাপ সিনহা ভিজিটার্স পাস তাদের কেন দিয়েছিলেন, তিনি তাদের পরিকল্পনা সম্পর্কে কি জানতেন, কতটা জানতেন, এসব খতিয়ে দেখতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা যাচ্ছে। সুতরাং বিজেপি সাংসদ প্রতাপ সিনহাকে জিজ্ঞাসাবাদের চিঠি পাঠিয়ে দিল্লি পুলিশ প্রমাণ করল তারা পক্ষপাতিত্ব করে না। অন্যায় যদি কেউ করে থাকেন তবে সে শাসক পক্ষের হোক বা বিরোধী পক্ষের, তদন্তের মুখে এবং তদন্তের দোষী সাব্যস্ত হলে প্রাপ্ত শাস্তির মুখে পড়তে হবে যে কোনো কাউকেই, দেখিয়ে দিল দিল্লি পুলিশ। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। সংসদ কক্ষে ঢুকে রঙিন ধোয়া ঘটনায় পুলিশি তদন্তের সামনে আসছে নানা নতুন তথ্য। একদিকে যখন ললিত ঝাকে প্রশ্ন করে জানা যাচ্ছে নতুন তথ্য, ঠিক তখনই ললিতের বং কানেকশনে উঠে এসেছে সাম্যবাদী সুভাষ সংগঠনের নাম। এবার তারই কিছু সদস্যের সঙ্গে কথা বললেন পুলিশ আধিকারিক। ললিত ঝাকে নিয়ে এই মুহূর্তে সরগরম হয়ে আছে জাতীয় রাজনীতি। অবলীলায় সংসদের বাইরে বিক্ষোভ দেখানো এবং তারপরে সংসদের ভিতরে ঢুকে দুই যুবকের রঙিন ধোঁয়া ছড়ানো। সংসদ হামলার 22 বছর পর নতুন সংসদ ভবনের লোকসভা কক্ষে ফের হানা। এরপর ঘটনার মূল চক্রী ললিত ঝা পুলিশের কাছে গ্রেফতারের পর নানা তথ্য দেন দিল্লি পুলিশকে। উঠে আসে ললিত ঝার বাংলা চোখের কথাও। এই কলকাতাতেই থাকেন ললিত। কলকাতারই এক সংগঠন সাম্যবাদী সুভাষ সংগঠনের সক্রিয় এবং প্রধান সদস্য ললিত, এমনটাই জানা যায় সূত্র মারফত। স্বভাবতই এরপর লালবাজারের আধিকারিকরা এই সংগঠন কি কাজ করে, কতদিন ধরে কাজ করে, এমন নানা প্রশ্নের উত্তরের খোঁজ করেন। আর তাতেই জানা যায় এই সাম্যবাদী সুভাষ সংগঠনের মোট 500 জন সদস্য, যার মধ্যে অতি সক্রিয় এবং প্রধান সদস্য ললিত ঝা। এই সংগঠন মূলত নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে কাজ করে। সংগঠনের কয়েকজন সদস্যের সঙ্গে ইতিমধ্যেই পুলিশ কথা বলেছেন। সূত্রের আরও খবর, এই সংগঠন গত 23শে জুলাই একটি পদযাত্রা করে, যার আবেদন করা হয় কলকাতা পুলিশের কাছে, এবং সেই আবেদনপত্রে ললিতের সঙ্গে ভলেন্টিয়ার হিসেবে নাম থাকতে দেখা যায় দুজনের। একজন নীলাক্ষ আইচ, আরেকজন সায়ন পাল। সংগঠনের এতজন সদস্য থাকতেও শুধুমাত্র এই দুজনের নাম ভলেন্টিয়ার হিসেবে রইল কেন, প্রশ্ন ওঠে। সিএন যোগাযোগ করে সায়ন পালের সঙ্গে। কি জানালেন তিনি, শুনুন। কি করে চিনবো আমি? আপনারা যে সেই তবে থেকে বলছেন, আমি কিভাবে চিনবো? একটা গ্রুপ মারফত সে নর্মাল যেমন হয় তেমনই, কিন্তু পার্সোনালি এইগুলো তো অযথা প্রশ্ন। আর গিয়েছিলাম একটা র্যালির জন্য, নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে একটা র্যালি হয়েছিল, সেই র্যালিতে গিয়েছিলাম, এইটাই ব্যাস। এবার ওইখানে অনেক লোক ছিল, কে কি মনোভাব নিয়ে বসে আছে সে তো আমাদের জানা নেই। 550 জন মেম্বার, মানে বুঝতে পারছেন, একটা কমন একটা 50 জনের মেম্বার থাকলে কে কি মেসেজ করছে সেটারই দেখা। আমরা ভালো একটা কাজ করছি, সেইখানে এইরকম মনোভাব নিয়ে যদি একটা মানুষ থাকে, তাহলে আপনি বুঝতে পারছেন মানে সকাল থেকে কি হ্যারাসমেন্ট হতে হচ্ছে। সায়নের দাবি তিনি ললিতকে চেনেন না, কোনোদিন চোখেও দেখেননি। তবে যেহেতু সংসদে রঙিন ধোঁয়া কাণ্ডে মূল চক্রী ললিত এই সংগঠনের প্রধান সদস্য, তাই এই সংগঠনকে নিয়ে পুলিশের কিছু ধোঁয়াশা থেকেই যাচ্ছে। তদন্ত চলছে, এরপর তদন্তে আরো নতুন কি তথ্য উঠে আসে সেটাই দেখার। অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ। সংসদ হামলার মাস্টার মাইন্ড ললিত ঝায়ের সঙ্গে তৃণমূল যোগ নিয়ে সুর চড়িয়েছে বঙ্গ বিজেপি। এদিকে তা মানতে নারাজ বঙ্গের শাসক দল। ললিতকে নিয়ে সরগরম বঙ্গ রাজনীতি। সংসদে হামলার মাস্টারমাইন্ড ললিত ঝায়ের সঙ্গে তৃণমূল কংগ্রেস বিধায়কের যোগ আছে, এমনই দাবি করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। নিজের দাবির সপক্ষে দুটি ছবিও পোস্ট করেন বালুরঘাটের বিজেপি সাংসদ। বঙ্গ রাজনীতিতে জানিয়ে টানাপোড়েন শুরু হয়েছে, এই নিয়ে তদন্ত হওয়া উচিত বলেও দাবি করেন সুকান্ত। ললিত ঝায়ের সাথে তৃণমূল কংগ্রেসের বহু নেতার ছবি আছে, আপনারা জানেন, আমি সেই ছবি টুইটও করেছিলাম এবং সেই ছবি নিয়ে বড় মানে গোটা ভারতবর্ষে তোলপাড় হয়েছে। আগামী দিনেও এর ইনভেস্টিগেশন হওয়া প্রয়োজন, সত্যটা সামনে আসা উচিত, আমরা এটা চাইছি। এদিকে ললিত ঝাকে তৃণমূল কংগ্রেসের যুব নেতা বলেও দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ये ललित झा तृणमूल युवा जो है भतीजा का, उनका रैंक एंड फाइल है। उसका साथ एक पिक्चर नहीं, बहुत सारा पिक्चर आया है जिसमें टीएमसी का लीडर लोग, एमएलए लोग, काउंसिलर लोग और प्रदेश की युवा की लीडर लोग का तस्वीर है।
वीडियो है। ही इज द नोन फेस ऑफ तृणमूल कांग्रेस यूथ विंग्स। वो टीएमसी का जब मैं यूथ प्रेसिडेंट था उस वक्त ममता जी ने पावर में आने की बात भतीजा को दिल्ली से लाई। लाने का बाद एक युवा तृणमूल फॉर्मेशन हुआ। जो युवा तृणमूल का मॉडल सब जेल में है। विनय मिश्र फॉरेन में है, शांतनु कुंतल सब जेल के अंदर है। ये युवा तृणमूल का ललित झा लीडर थे, अभी भी टीएमसी का साथ जुड़ा है। শুভেন্দুর দাবিকে কটাক্ষ করে ফিরহাদ বলেন, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। স্বরাষ্ট্রমন্ত্রীকে শুভেন্দুর বস আখ্যা দিয়ে ফিরহাদ বলেন, নিজেরা এই বাজে ঘটনাকে সংসদে আটকাতে পারল না, তার দায় নিয়ে মাথা নত না করে উল্টে দায় চাপাচ্ছেন। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। নিজেরা আটকাতে পারল না, পার্লামেন্টে একটা বিচ্ছিরি ঘটনা ঘটল, তার দায় নিয়ে মাথা নত করবে ওনার বস স্বরাষ্ট্রমন্ত্রী। সময় যত এগোচ্ছে আরো জোরালো হচ্ছে ললিতের বঙ্গযোগ, আর তার সঙ্গে উঠে আসছে শাসক দলের সঙ্গে ললিতের ঘনিষ্ঠতার সম্পর্ক। কারণ ইতিমধ্যেই শাসক দলের নেতাদের সঙ্গে ললিতের ছবি প্রকাশ্যে এসেছে। তবে তা মানতে নারাজ বঙ্গের শাসক দল। সংসদে একটা ঘটনা ঘটেছে বলেই এই ধরনের কথা সামনে আসছে। নেতা মন্ত্রীদের সঙ্গে ছবি থাকাটা স্বাভাবিক বলে দাবি ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর। দেখুন, এর মধ্যে প্রথম তো মহীশূর যোগ আছে। এবার বঙ্গতেও থাকতো, আমাদের তাপস রায় সঙ্গে ওর ছবি টবি দেখেছি আমরা। এখন এটা নিয়ে রাজনীতি কাদা ছড়াছড়ি হবে, ওটা নিয়ে খুব বদর নেই। আমরা যারা পলিটিক্সে করি আমাদের সঙ্গে অনেকের ছবি পাবেন। ছবি পাওয়াটাই কোনো তার সঙ্গে যুক্ত হওয়াটা আমার মনে হচ্ছে না। ও ধরনের ছবি অনেকের সঙ্গে অনেকে পাওয়া যায়, তাতে কী করা যাবে। আর এখন ছবিটাকে এডিটও করা যেতে পারে। এখন ছবি, আপনার ছবি দাউদ ইব্রাহিম সঙ্গে লাগিয়ে দেওয়া যেতে পারে, তাতে কি করে। দেশের নিরাপত্তার সঙ্গে ছেলে খেলা করেছে বিজেপি। সংসদ হামলা নিয়ে কটাক্ষ ফিরহাদের। কাজ নেই তো খইভাজ, অ্যাটেনশন ডাইভার্ট। আমি অপদার্থ, আমি অমিত শাহ অপদার্থ। শুধু রাজনীতি করি বলে আমি পুলিশ প্রশাসন থেকে নিয়ে সব কিছু, ফুলবামার থেকে নিয়ে কিছু করতে পারলাম না। এখন এগুলোকে রাজনৈতিকভাবে ঘোরাচ্ছে। দেশের নিরাপত্তার সাথে ছেলে খেলা করছে বিজেপি, নিরাপত্তার সাথে ছেলে খেলা করছে, ডাইভার্ট করছে না। বাংলার কিছু হবে না। যে সত্যিকারের যদি একটা কিছু বড় কিছু হয়ে যেত সেই অনুভূতিটাই নেই। আসলে এত খুন এরা করেছে গুজরাটে, একটা মানুষের নিরাপত্তা কি হতে পারে সেটা অনুভূতি তাদের নেই। এই ঘটনায় অমিত শাহকে ডেকে জেরা করা হোক বলে সুর চড়িয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। যাবে বাংলা থেকে উগ্রপন্থীরা ছড়িয়ে পড়ছে, হ্যাঁ ওইটা তো প্রমাণ করতে, সেই জন্য তো নিয়ে আসবে, সেই জন্য তো নিয়ে আসবে। আগে অমিত শাহকে নিয়ে তারপরে প্রমাণ করে দিচ্ছি আমরা। আগে অমিত শাহকে জেরা করা হোক, যেটা এলো কি করে, এরা এলো কেন, আগে অমিত শাহকে তার জবাব দিতে হবে। ললিত ঝায়ের সঙ্গে বাংলার শাসক দলের যোগ নেই বলে প্রমাণে মরিয়া ঘাসফুল শিবির। এদিকে তৃণমূল নেতাদের সঙ্গে ললিতের ছবি ঘিরে ক্রমশ সরব হচ্ছে বঙ্গের গেরুয়া শিবির। জানিয়ে এই শীতেও উত্তাপ ছড়াচ্ছে বঙ্গ রাজনীতিতে। ক্যালকাটা নিউজ। বাবুঘাটে গঙ্গা আহ্বানের মধ্যে দিয়ে ব্রিগেডে গীতা পাঠ অনুষ্ঠানের সূচনা। গঙ্গা বক্ষ থেকে জল নিয়ে পায়ে হেঁটে ব্রিগেডের পথে সাধুরা। শনিবার শুদ্ধিকরণ এবং খুঁটি পুজোর মাধ্যমেই অনুষ্ঠানের শুভ সূচনা। আগামী 24শে ডিসেম্বর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রয়েছে লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান। এই অভিনব অনুষ্ঠানের আয়োজনে রয়েছে সনাতন সংস্কৃতি পরিষদ, মতিলাল ভারত তীর্থ সেবা মিশন আশ্রম এবং অখিল ভারতীয় সংস্কৃতি পরিষদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা জানিয়েছেন। সূত্রের খবর অনুযায়ী ওই দিন ব্রিগেডে প্রায় 60 থেকে 70 হাজার শঙ্খনাদের সঙ্গে উলুধ্বনিতে ভরে উঠবে শহরের আকাশ বাতাস। 1 লক্ষ কণ্ঠে গাওয়া হবে কাজী নজরুল ইসলামের গান হে পার্থ সারথী। পাশাপাশি 24শে ডিসেম্বর 1 লক্ষ নারী পুরুষ সমবেত কণ্ঠে একসঙ্গে পাঠ করতে চলেছেন শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম, দ্বিতীয়, দ্বাদশ ও পঞ্চদশ অধ্যায়। এই উপলক্ষেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত সাধু সন্ত এসে যোগ দিয়েছেন এই অনুষ্ঠানে। আমাদের অনুষ্ঠানের সমাবেশে আমাদের বাংলা যত মন্দির আছে
প্রথমে আমরা 1000 থেকে 1200 মতন মহারাজরা এখানে অংশগ্রহণ করবেন। ইভেন আমাদের তাদের এখানকার বিশিষ্ট ভক্তবৃন্দ যারা আছেন তারাও থাকবেন। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে উনিও থাকবেন, পার্থ সারথী স্থান ওখানে থাকবেন। মোটামুটি আমাদের সব ছাত্রছাত্রী ভক্তবৃন্দ নিয়ে আমাদের 1 লাখ লোকের বসে পাঠ করা হবে, তারও ব্যবস্থা করা হয়েছে। আমরা 24শে ডিসেম্বর আমরা সকাল 9টা থেকে শুরু করব, 1টা অবধি 2টা অবধি আমাদের চলবে। আজকের কর্মসূচি আমাদের এই পবিত্র গঙ্গাবরণ অনুষ্ঠান হলো। গঙ্গাবরণের পরে আমরা এবারে যাচ্ছি মাঠেতে যেখানে আমাদের মণ্ডপ নির্মাণ হবে সেই জায়গাতে আমাদের বাস্তু পূজন হবে। যে মণ্ডপটা পার্থ সারথী মণ্ডপ, সেই মণ্ডপের মধ্যে আমরা পবিত্র গীতাকে সেই দিনকে শোভাযাত্রা করে নিয়ে এসে স্থাপন করব। জগৎগুরু শঙ্করাচার্যজি আসবেন এবং অগণিত সাধুসন্ত থাকবেন সেই মণ্ডপ, এবং তাদের সঙ্গেই ভারতের প্রধানমন্ত্রী তিনি তাদের সঙ্গে গীতা পাঠ করবেন। সেই মণ্ডপের যে নির্মাণ তার জন্য আমরা শাস্ত্র মতে আজকে বাস্তু পূজন করব। ব্রিগেডে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় শনিবার গঙ্গা আহ্বানের মধ্যে দিয়ে। গঙ্গা আহ্বান, গঙ্গার মাধ্যমে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে জানানো এবং শুদ্ধির প্রধান উপকরণ গঙ্গা। তাই আমরা গঙ্গাকেও আমন্ত্রণ জানালাম সেদিনের অনুষ্ঠানে থাকার জন্য। আমরা তো সমস্ত শুভ কাজে গঙ্গাকে আহ্বান জানাই। সেটাই, সেই কারণেই এটাই, সেই চিরাচরিত সনাতনী পন্থা এবং ঐতিহ্যকে আমরা স্মরণ এবং অনুসরণ করলাম। পাশাপাশি এদিন শুদ্ধিকরণের জন্য গঙ্গা বক্ষ থেকে মাথায় করে জল নিয়ে ব্রিগেডে পৌঁছন সাধুরা। শুদ্ধিকরণের প্রয়োজনীয়তা জীবনের সর্বক্ষেত্রে রয়েছে বলেই মনে করেন তারা। আপনি যদি আপনার বেসিক নিডসগুলো দেখেন, খাওয়ার আগে শুদ্ধিকরণ করার জন্য আমাদেরকে ধরতির মায়ের উপরে একটু জল ছিটকাতে হয়। তারপরে আমরা খাবার প্রসাদটাকে, যেমন আমরা মন্ত্র বলি ভোজন মন্ত্রে, ব্রহ্মার্পণম ব্রহ্মহবির ব্রহ্মাগ্ন ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা। এইটা হচ্ছে শুদ্ধিকরণ করে প্রসাদটা আমাদের ব্রহ্মকে দেওয়া। তারপরে আমরা যে নিজেই ব্রহ্মাস্মি, আমরা নিজেই ব্রহ্ম, সেই ব্রহ্মটাকে আহ্বান জানিয়ে সেই প্রসাদ গ্রহণ করি। এটা হচ্ছে শুদ্ধিকরণ। এইটা আমাদের শাস্ত্রের মধ্যে আছে, কিন্তু গীতা পাঠের মূল ওইটা আছে, এটা বলাটা উচিত হবে না, কারণ এটা আমাদের পুরো সংস্কারের মধ্যে আছে, সনাতন ধর্মের মাধ্যমে আছে। আমরা সেটাকে এই প্রোগ্রামের মারফতে সবাইকে জানাচ্ছি। প্রত্যেকটা জিনিসে আচার আচরণ ব্যবহার সবকিছু শুদ্ধিকরণ হলে মানুষের জীবনটা আরো সুন্দর হতে পারে। শনিবার ব্রিগেডের খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা। অনুষ্ঠানের দিনেই রাজ্যে টেট পরীক্ষার দিন নির্ধারণ হওয়ার বিষয়ে তার বক্তব্য, এসব টেট ফেট দেখিয়ে কোনো লাভ নেই। রাজ্যে টেট তো হয়, কিন্তু চাকরি হয় না। আর তাই বেস্ট অফ লাক জানিয়ে পরীক্ষার্থীদের সকাল সকাল বেরোনোর উপদেশ দিলেন বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা। এ রাজ্যে টেট হয় কিন্তু পরীক্ষা হয় না, আর এটা টেট হবে মানে টেট পরীক্ষা হয় কিন্তু চাকরি হয় না। এখানে আর একটা টেট পরীক্ষা হবে, চাকরি হবে না। ফলে এখানে এইসব টেট ফেট দেখিয়ে কোনো লাভ নেই। যারা পরীক্ষা দিতে যাবেন বেস্ট অফ লাক, সকাল সকাল বেরোবেন যাবেন। কিন্তু এ সরকারের উচিত ছিল ডেটটা চেঞ্জ করার, করবে না, এটা রাজনীতি করবে। মানুষ বুঝুন যে কারা কার বিরোধী, মানুষের কাছে বার্তা স্পষ্ট যাচ্ছে। লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ, তার আগে শুদ্ধিকরণ, এই সমস্ত কাজ এই মুহূর্তে বাজা কদমতলা ঘাট থেকে জল তুলে এই সাধুরা যাচ্ছেন, মহারাজরা যাচ্ছেন। শুদ্ধিকরণ হবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, এবং ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আজকের এই শুদ্ধিকরণের পর বাঁশ পোতা, খুঁটি পোতা শুরু হবে কাজ, এবং 24 তারিখ সেই লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ দেখবে পুরো ভারতবাসী। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ। 24শে ডিসেম্বর ব্রিগেডে রয়েছে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান। তৃণমূলের দাবি রাজনৈতিক উদ্দেশ্য সাধন করতে এই কর্মসূচি আদতে বিজেপির। এ বিষয়ে পাল্টা বিজেপির দাবি, এই কর্মসূচি তাদের নয়। সব মিলিয়ে গীতা পাঠের অনুষ্ঠানকে ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। আগামী 24শে ডিসেম্বর ব্রিগেডে রয়েছে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান। শনিবার হয়ে গিয়েছে ব্রিগেড শুদ্ধিকরণ এবং খুঁটি পুজো। এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের সাধু সন্তরা। এই অনুষ্ঠানের আয়োজনে রয়েছেন সনাতন সংস্কৃতি সংসদ, মতিলাল ভারত তীর্থ সেবা মিশন আশ্রম এবং অখিল ভারতীয় সংস্কৃত পরিষদ। তবে এই অভিনব অনুষ্ঠানে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখান থেকেই শাসক শিবিরের দাবি, রাজনৈতিক উদ্দেশ্য সাধনে ব্যবহার করা হচ্ছে ধর্মকে। তাই 24শে ডিসেম্বরের ব্রিগেড মাঠে আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তৃণমূল বিজেপি চর্চা।
যদিও ব্রিগেড ময়দানে এই প্রথম রাজনৈতিক কোনো সভা সমাবেশের জায়গায় অনুষ্ঠিত হচ্ছে ধর্মীয় অনুষ্ঠান। এ প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের মন্তব্য, গীতাকে রাজনীতিতে ব্যবহার করার চেষ্টা হচ্ছে। অরাজনীতির মুখোশে বিজেপির রাজনীতি মুখের চরিতার্থ করার জন্যই যারা এটা করছেন, তাদের জন্য ভগবান শ্রীকৃষ্ণ কোনো বার্তা রেখে যাননি। দেখুন, গীতা আমাদের একটা পরম শ্রদ্ধার জিনিস এবং ভগবান শ্রীকৃষ্ণের বার্তা, জীবন দর্শন। ফলে ঘরে ঘরে গীতা আছে, এমনিতেই আছে। গীতা পাঠ, গীতার বাণী, গীতার মন্ত্র, গীতার শ্লোক, এগুলির সঙ্গে আমরা পরিচিত এবং নিশ্চিতভাবে গীতা চর্চা হয়ে থাকে। কিন্তু তার সঙ্গে সেটিকে রাজনীতিতে ব্যবহার করার চেষ্টার কোনো সম্পর্ক নেই। যারা করছেন মুখোশ পরে করছেন, অর্থাৎ এই অরাজনীতির মুখোশে বিজেপির রাজনৈতিক মুখের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য যারা করছেন, তাদের জন্য ভগবান শ্রীকৃষ্ণ কোনো বার্তা দিয়ে যান। তবে 24শে ডিসেম্বরের চণ্ডীপাঠ নিয়ে শাসক দলের উদ্দেশ্যে পাল্টা বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন, যারা ধর্মীয় উস্কানি দেখছে তারা নিজেরাই তো চণ্ডীপাঠ শুরু করে দিয়েছে। জিনিসটা তো খারাপ নয়, আপনারাও করুন না। যারা ধর্মীয় উস্কানি দেখছে তারা নিজেরাই তো চণ্ডীপাঠ শুরু করে দিয়েছে। যদি জিনিসটা তো খারাপ নয়, আপনারা করুন না। আমি বলছি সবাই করা উচিত। ভারতবর্ষ সংস্কৃতির সঙ্গে গীতা যুক্ত। সারা বিশ্বে এখন গীতার প্রচার চলছে বিভিন্ন ভাষাতে। আজকে মানুষের জীবনে যে সমস্যা, তার থেকে মানুষ মুক্তি পাচ্ছে গীতার মাধ্যমে। তো সেই জন্য গীতা পাঠ যদি কেউ করে আর তাই যদি আয়োজন করে, প্রচার করে, তো খুব ভালো কথা। পুণ্য ওদেরও হচ্ছে, মানুষের জীবনে পরিবর্তন হচ্ছে। বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পন্থাকে শনিবার দেখা গিয়েছিল ব্রিগেডে গীতাপাঠ অনুষ্ঠানের খুঁটি পুজোয়। শাসক দলের অভিযোগ নিয়ে তার মন্তব্য, আমি হিন্দু, আমার মা বলেছে গীতাপাঠ করতে তুমি যাবে, 100 বার যাবে। না না, আমি তো হিন্দু, আপনিও হিন্দু। যারা হিন্দু, গীতা তাদের কাছে ধর্মগ্রন্থ। আমার মা বলেছেন গীতা পাঠ করতে তুমি যাবে, 100 বার যাবে। আমি এসেছি, আমার মন ডাক দিয়েছে। কোনো হিন্দুকে আপনি গীতা পাঠ থেকে আটকাতে পারবেন না, কেউ পারবে না। যারা এটা ভাবছেন, যারা এর মধ্যে রাজনীতি করছেন, তাদের বলবো বোধোদয় হোক, কৃষ্ণ তাদের সহায় হন। আমি অনুরোধ করব যে ভুল ভাল মন্ত্রোচ্চারণ করবেন না, শিখে যান, জেনে যান, জেনে পাঠ করুন। তাই সেটা জানতেই আমি এখানে এসেছি। আগামী দিনেও থাকবো, সাধু বাবাদের সেবা করব। 24শে ডিসেম্বরের লক্ষ্যকণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠানকে ঘিরে শাসক দলের দাবি, ধর্মকে হাতিয়ার বানিয়ে রাজনৈতিক উদ্দেশ্য সাধন করতে চাইছে বিজেপি। আর এই কারণেই শাসক শিবিরের উদ্দেশ্যে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, এই কর্মসূচি বিজেপির নয়। কয়েকটি সংস্থা নিজেরা এই অনুষ্ঠান করছে এবং তারা প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন। প্রধানমন্ত্রীও নিজে অনুষ্ঠানে আসার কথা জানিয়েছেন। পাশাপাশি তার দাবি, শুধু বিজেপি নয়, দল মত নির্বিশেষে সমস্ত মানুষ যোগদান করবেন লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে। প্রথমত, লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ বিজেপির কর্মসূচি নয়। একটি সংস্থা যার নাম লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ সমিতি, সেই সমিতি এই প্রোগ্রাম করছে। সেখানে মাননীয় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে, এমনকি সমস্ত সাংসদ বিধায়কদেরকেও আমন্ত্রণ জানাবে, সমস্ত দলমত নির্বিশেষে। তো সেখানে মাননীয় প্রধানমন্ত্রী আসবেন বলে জানিয়েছেন এখনো পর্যন্ত। তো আমার মনে হয় যেটা, যে শুধু তো বিজেপির কর্মীরা সেখানে আসবে তা নয়, এখন তো তৃণমূলও বিজেপির ঠেলায় গীতা পাঠ করছে। কিছুদিন আগে দেখলাম আমরা কর্নাল ব্যানার্জি, তিনি গীতা পাঠ করছেন। তো গোটা বাংলার মানুষ সেখানে যাবে, বাধা দিলে পরে সেখানেই মানুষ বসে গীতা পাঠ করবে, রাস্তায় গীতা পাঠ হবে, গোটা বাংলা জ্যাম হয়ে যাবে। আগামী 24শে ডিসেম্বর ব্রিগেডে রয়েছে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান। 1 লক্ষ নারী পুরুষ সমবেত কণ্ঠে একসঙ্গে পাঠ করতে চলেছেন শ্রীমদ্ ভগবত গীতার প্রথম, দ্বিতীয়, দ্বাদশ ও পঞ্চদশ অধ্যায়। ব্রিগেড ময়দানে প্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে কোনো ধর্মীয় অনুষ্ঠান। এর মধ্যেও রাজ্যের শাসক শিবির রাজনৈতিক যোগসাজশ খুঁজে পেয়েছেন বিজেপি। যদিও বিজেপির পাল্টা দাবি, এই কর্মসূচি তাদের নয়। গীতা পাঠের মতো একটি অভিনব কর্মসূচির কারণে দল মত নির্বিশেষে যোগদান করবেন সকলে। 2024 লোকসভা নির্বাচনের আগে এই বিষয় নিয়ে জোর চর্চা রাজনৈতিক মহলে। ক্যালকাটা নিউজ।
রাজ্যের বকেয়া মেটানোর দাবিতে আগামী 20শে ডিসেম্বর দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মমতা একা নন, প্রধানমন্ত্রীর সঙ্গে ওই বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। মুখ্যমন্ত্রীর এই বৈঠককে কেন্দ্র করে সরগরম রাজ্য রাজনীতি। রাজ্যের বকেয়া মেটানোর দাবিতে আগামী 20শে ডিসেম্বর দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মমতা একা নন, প্রধানমন্ত্রীর সঙ্গে ওই বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের আরও একাধিক সাংসদ ওই বৈঠকে থাকতে পারেন। বিরোধী শিবিরের বৈঠকে যোগ দিতে 17 ডিসেম্বর দিল্লি পাড়ি দিচ্ছেন মমতা। সূত্রের খবর, দলের সাংসদদের সঙ্গে 18 ডিসেম্বর বঙ্গভবনে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। তারপরে 20শে ডিসেম্বর রাজ্যের বকেয়া অর্থের দাবিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী। এই সফরকে কেন্দ্র করে সরগরম রাজ্য রাজনীতি। গণতান্ত্রিক উপায় আলোচনায় যাওয়া রাজ্যের কর্তব্য, মত কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিমের। দেখেন, আমাদের কাজ হচ্ছে দাবিটা প্লেস করা। বাংলার মানুষের দ্বারা ভোটে নির্বাচিত মুখ্যমন্ত্রী, তার কর্তব্য হচ্ছে আমার দাবি দিল্লি পর্যন্ত নিয়ে যাওয়া, বারবার গণতান্ত্রিক উপসরের চেষ্টা করা, এবং সেই চেষ্টা উনি করেছেন, এর আগেও গেছেন, আবার যাচ্ছেন। আমাদের গণতান্ত্রিক উপায়ে যেতে হবে। আমাদের সেন্ট্রাল স্টেটের যে ফেডারেল স্ট্রাকচার, তাতে আমাকে গিয়ে চাইতে হবে। এবার অন্যায়ভাবে আটকে রেখে দিয়েছে। রাজ্যের দাবি নিয়ে এতদিন মুখ্যমন্ত্রী যাননি কেন? এটাই তো অস্বাভাবিক প্রশ্ন লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরীর। কার দাবি দেওয়া নিয়ে যাবে জানি না, তো যাচ্ছে শুনেছি। এখন দাবি তার নিজের না দাবি তার রাজ্যের, সেটা পরে দেখবো আমরা কি বলছে না বলছে। যেতেই পারে একটা মুখ্যমন্ত্রী দাবি নিয়ে যাবে, এটা তো স্বাভাবিক। এতদিন যায়নি কারণ এটা তো আমার কাছে অস্বাভাবিক লাগছে। মুখ্যমন্ত্রী সময় চাইলে যুক্তরাষ্ট্রীয় কাঠামো অনুসারে প্রধানমন্ত্রী সময় দেন, এটাই নিয়ম। প্রতিক্রিয়া বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। এখন অনেকদিন আগে উনি সময় চেয়েছিলেন, আপনারা জানেন, তখনও আমি বলেছিলাম যে কোনো মুখ্যমন্ত্রী, মমতা ব্যানার্জি তো কোন ছাড়, আমি আগে উদাহরণ দিয়ে বলেছি পিনারাই বিজয়ন, যিনি আইডিওলজিক্যালি আদর্শগতভাবে আমাদের একদম অন্যদিকে অবস্থান করেন, শত্রুও বলতে পারেন, আইডিওলজিক্যাল শত্রু, তাকে সেও সময় চাইলে নিয়ম অনুসারে প্রধানমন্ত্রী ফেডারেল স্ট্রাকচার, তাকে সময় দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী সময় দিয়েছে। মুখ্যমন্ত্রী যাচ্ছেন বকেয়া চাইতে না পা ধরতে, সেটা আমরা জানি না, কিন্তু পা ধরুন আর যাই ধরুন, হাত ধরুন, লাভ কিছু হবে না, টাকাটা ভিতরে ঢুকবে। মমতা বন্দ্যোপাধ্যায় যুক্তরাষ্ট্রীয় কাঠামো মেনে কাজ করেন না, মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ममता जी फेडरल जो अपोजिशन है, जो हमारी कॉन्स्टिट्यूशन में बाबा साहेब आम्बेडकर लिखा हुआ है, फॉर द पीपल, बाय द पीपल, ऑफ द पीपल, एक काम नहीं करती। ममता जी ने फॉर द पार्टी, बाय द पार्टी, ऑफ द पार्टी सिस्टम चलाती है। मैं एमएलए हूं, उन्होंने एमपी है। हम लोग को एडमिनिस्ट्रेशन रिकॉग्नाइज नहीं करता है, एडमिनिस्ट्रेटिव मीटिंग में नहीं बुलाता है। हमारी काम में ये लोग को रुकावट डालना, अब लोग जनता का साथ, डेवलपमेंट का साथ जुड़ा रहे, ये सब बंद करने का काम ये लोग करता है। लेकिन हमारी देश के प्रधानमंत्री नरेंद्र मोदी जी फेडरल स्ट्रक्चर और देश का जो सबको लेकर चलना चाहिए, चुनाव का टाइम में निशान पर चलना चाहिए, झंडा पर चलना चाहिए, और पूरा जब राजधर्म पालन करना है तो सबको लेकर चलना चाहिए। इसलिए जब जब प्रांत की चीफ मिनिस्टर दिल्ली आता है, प्राइम मिनिस्टर का पास अपॉइंटमेंट मांगता है, तुरंत हमारी मोदी जी अपॉइंटमेंट उसको देता है। এই সরকার জানে তারা কি কাজ করেছে, মত বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের। অনেকদিন ধরে শুনছি উনি যান না, আমরা কি যেতে বাধা দিচ্ছি? উনি যাবেন 20 তারিখ থেকে, অনেকদিন আগে থেকেই তো বলছেন আমি দিল্লি যাচ্ছি। তো উনি যান, রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, দেখা করে রাজ্যের দাবি দেওয়ার কথা বলবেন, তো ভালো কথা, উনি গিয়ে বলুন। কিন্তু যদি সত্যিকারেরই এখানে কোনো অর্থনৈতিক সমস্যার সমাধান হতো, তাহলে সঙ্গে করে অন্য সেক্রেটারিরা যেতেন। যে সমস্যা আমলাদের স্তরেই মিটে যেতে পারে, তার মধ্যে অহেতুক রাজনীতির অনুপ্রবেশের একটা মাত্রই উদ্দেশ্য হচ্ছে এই সরকার জানে তারা কি করেছে এবং কি করে চলেছে এবং তাদের ভবিষ্যতে কি করতে হতে পারে। কেন্দ্রের বিরুদ্ধে
বিরুদ্ধে একাধিকবার বঞ্চনা ইস্যুতে সরব হয়েছে রাজ্যের শাসক দল, কিন্তু রাজ্যের জেলায় জেলায় কেন্দ্রীয় প্রকল্পের দুর্নীতির অভিযোগ তুলে সরব হতে দেখা গিয়েছে সাধারণ মানুষকে। শাসক দলের বিরুদ্ধে উঠেছে দুর্নীতির অভিযোগ। এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রীর এই বৈঠকের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্নটা থেকেই যাচ্ছে। কলকাতা নিউজ। শনিবার কলকাতা পুরসভার অধিবেশন কক্ষে ফের উত্তেজনা। বিজেপি কাউন্সিলর মীনা দেবী পুরোহিতের নির্ধারিত জায়গায় বসতে গেলেন তৃণমূলের কাউন্সিলর শামসুজ্জামান আনসারি। এই নিয়েই অধিবেশন কক্ষে দুপক্ষের কাউন্সিলরদের মধ্যে শুরু বাকবিতণ্ডা। শনিবার কলকাতা পুরসভায় অধিবেশন চলাকালীন ফের বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তৃণমূল ও বিজেপি কাউন্সিলররা। সূত্রের খবর, অধিবেশন শুরুর পর বিজেপি কাউন্সিলর মীনা দেবী পুরোহিতের নির্ধারিত জায়গায় বসতে যান 136 নম্বর ওয়ার্ডের তৃণমূলের বর্ষিয়ান কাউন্সিলর শামসুজ্জামান আনসারি। বিজেপির অভিযোগ, মীনা দেবীর কাগজপত্র রীতিমতো ছুঁড়ে ফেলে দিয়ে তার জায়গায় বসতে গিয়েছিলেন শামসুজ্জামান আনসারি। এরপরেই উত্তপ্ত হয়ে ওঠে অধিবেশন কক্ষ। দুপক্ষের উত্তপ্ত বাক্য বিনিময়ে শেষ পর্যন্ত সীমাবদ্ধ থাকে এই ঘটনা। এই ঘটনা নিয়ে মেয়র ফিরহাদ হাকিম জানান, বয়স্ক কাউন্সিলর শামসুজ্জামান আনসারি, এত হই হই করার মতো কিছু হয়নি। একটা বয়স্ক কাউন্সিলর শামসুজ্জামান আনসারি খুব বেশি বয়সের ভারে আসেনও না, এসে বোধহয় চেয়ারটা খালি দিয়ে দেখেছে, বসতে গেছে। হ্যাঁ ঠিক, ওনার কিছু জিনিসপত্র ছিল এটা পাশে সরাতে গেছে। এইটা নিয়ে এত কিছু করার দরকার হয় না, যে হই হই রে রে করার দরকার নেই। বলেছে তাহলে সরে গিয়ে অন্য জায়গায় বসেছে। যেহেতু দিল্লিতে এসছে, পুরনো কাউন্সিলর, বয়স্ক কাউন্সিলর, এসে বুঝতে পারেনি চেয়ারটা খালি আছে, বসতে গেছে। কারণ ওটা বিজেপির চেয়ার না তৃণমূলের চেয়ার সে তো বোঝা যায় না, কারণ এরা এত গণ্য হয়ে গেছে অপোজিশন যে কোনটা কেয়ার চেয়ার বসতে পারে না যারা রেগুলার না আসেন। তো ন্যাচারালি ওইখানে তো আমাদেরই কাউন্সিলররা বসছে, উনি ভেবেছেন বোধহয় কেউ বসে আছে টিএমসি। তবে এই ঘটনা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ বিজেপি বিধায়ক সজল ঘোষ। তার মতে এটি কদর্য মানসিকতার লক্ষণ এবং ছোট লোকামি। আমি প্রথম রাউন্ডে আমি ভেবেছি এটা মজা করছেন উনি, কেউ ওই অ্যাটিটিউডে ছুঁড়েও ফেলে না। আমি না প্রথম ভাবতে পারছিলাম না। এখন মানসিক বিকৃতি হলে স্বাস্থ্যকেন্দ্রের কথা হচ্ছিল, প্রথম চিকিৎসা ওনার করা উচিত ভালো করে। আর যদি মানসিক বিকৃতি না হয়, ইডি সিবিআই ওনার চাপ আছে বলে এখনো খাতায় আসেনি, অন্তত প্রকাশ্যে আসেনি, তাহলেও যে কেন এটা করছে এরকম, এটা আমার জানা নেই। যদি বলি কদর্য মানসিকতা আর সত্যিকারের ওয়ার্ড যদি ব্যবহার করতে, তাহলে ছোট লোকবি, এছাড়া আর কোনো ওয়ার্ড নেই। এটার অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হচ্ছে লাস্টে যেটা বললাম, বারবার একটা হাউসে দাঁড়িয়ে এটা বলতে চাই না, এটার একটা গরিমা আছে। তবে এই ঘটনায় শামসুজ্জামানের বক্তব্য, তিনি কোনো কাগজপত্র ছুঁড়ে ফেলেননি এবং পাশাপাশি কোনো অপরাধও তিনি করেননি বলেই মন্তব্য করেছেন। দেবী জায়গা নেই, ওটা রিজার্ভ লেখা আছে, পাশে আছে বিজেপি সিট। আপনারা দেখেছেন প্রত্যেকবারে আমি এসে ওখানেই বসছি, ওটা রিজার্ভ বলে করা আছে। তো এবারে আমি এসে বসেছি, আমার একটা ভুল হলো কি, ওর কাগজপত্র ছিল যেটা, আমি ওটাকে সরিয়ে দিলাম, এটা আমার অপরাধ, এছাড়া কোনো অপরাধ নেই। মানে আপনি ছুঁড়ে ফেলে দিয়েছেন, আপনারা তো সবাই দেখে যান, তাহলে ছবি তো নিশ্চয় করে যান, দেখান কোথায় ছেড়ে ফেলে দিয়েছি, কোথায় মানে নিচু ফেলে দিয়েছি, কি করেছি, কিছু করিনি আমি। সজল ঘোষ বলছেন আপনার মানসিক চিকিৎসা করার দরকার আছে। ওর বাবাকে করা হয়তো বলো, প্রদীপ ঘোষকে, যেটা পড়া আছে ঘরের মধ্যে, ওকে বলো, ও আমার বন্ধু ছিল প্রদীপ ঘোষ। শনিবার যাকে ঘিরে পুরসভার এই গন্ডগোলের সূত্রপাত, সে বিজেপি বিধায়ক মীনা দেবী পুরোহিত সমস্ত ঘটনায় চেয়ারম্যানের উপর পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন। পাশাপাশি তার মতে তৃণমূল দলের কেউই সম্মান করতে জানেন না। চেয়ারম্যান তো কোনোদিন কিছু বললেই না। আগে আপনারা দেখেছেন যে মারামারি করেছে হাউসে, ক্লাব হাউসে মারামারি করেছেন, চেয়ারম্যান কোনোদিন কিছু বলে না। চেয়ারম্যান তো সবকে সমান দেখতে হয়, সব কাউন্সিলর আছে এখানে, কেউ পার্টি নয়। চেয়ারম্যান কিছু বলে না, আজকে তো কিছু বললো না চেয়ারম্যান। আপনারা দেখেছেন চেয়ারম্যান কিছু বলেছেন? 10 জন দাঁড়িয়ে বলছে, ওখানে বলছেন যে এটা রং কথা আছে, রংকে সই করে রংকে রং বলে কোনোদিন বলে না। তবে পুরসভার চেয়ারম্যান মালা রায়ের মতে কোথায় কি কথা বলতে হয় সেটা জানেন না মীনা দেবী। যথেষ্টই তাদেরকে বলে দিয়েছি যে নির্দিষ্ট আসনে যার যাচ্ছে, সেটা অলরেডি লিখেও দেওয়া হয়েছে। হাউসের প্রথম অধিবেশন থেকেই তাদেরকে বলে দেওয়া হয়েছে কে কোন চেয়ারে বসবেন। তো মীনা দেবী পুরোহিত যদি এটা বলে থাকেন, এটা দুঃখের ব্যাপার, না জেনে বলেছেন হয়তো।
বা কোথায় কি বলতে হয় সেটা হয়তো উনি জানেন না মনে হয়, সেই জন্যই তিনি চেয়ারম্যানের সম্বন্ধে যা খুশি তাই বলে দিচ্ছেন। নির্দিষ্ট আসন তাকে ঠিক করা ছিল। এখন কোনো যদি সদস্য বা সদস্যা যদি ভুল করে ওই আসনে বসে পড়ে, যেহেতু শামসুজ্জামান আনসারীকে আমরা জানি দীর্ঘদিন সবসময় তিনি হাউসে আসেন না, তাহলে তার জন্য নির্দিষ্ট কোনো চেয়ারটা যেখানে থাকার কথা বা ওনার বসার কথা সেটা হয়তো উনি ভুল করে বসতে গিয়েছিলেন, কিন্তু পরে নিজে ভুল বুঝতে পেরে তিনি নিজের আসনে ফিরে গেছেন। গত 16 সেপ্টেম্বর এই পুরসভাতে রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়েছিল তৃণমূল ও বিজেপি কাউন্সিলররা। তার আগেও সাংবাদিক বৈঠকের সময় ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন দুপক্ষের কাউন্সিলররা। সব মিলিয়ে শনিবারের ঘটনায় নতুন করে মনে করিয়ে দিল একাধিকবার পুরসভায় দুপক্ষের ঝামেলার ঘটনা। সব মিলিয়ে লোকসভা নির্বাচনের আগে সরগরম রাজ্যের রাজনৈতিক মহল। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। ত্রিপুরা রাজ্য বিজেপির উদ্যোগে শনিবার ভগৎ সিং যুব আবাসে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ বিশিষ্টরা। ত্রিপুরা রাজ্য বিজেপির উদ্যোগে শনিবার ভগৎ সিং যুব আবাসে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, উত্তরপ্রদেশের কারামন্ত্রী ধরমবীর প্রজাপতি সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। আসন্ন লোকসভা নির্বাচনের আগে পিএম বিশ্বকর্মা যোজনার বাস্তবায়ন নিয়ে ব্যাপক পরিকল্পনা নিয়েছে পদ্ম শিবির। এই পরিকল্পনার অঙ্গ হিসেবেই রাজ্যে এসেছেন উত্তরপ্রদেশের মন্ত্রী। তিনি গোটা উত্তর পূর্বাঞ্চলে পিএম বিশ্বকর্মা স্কিমের বাস্তবায়নের দায়িত্ব